মাছের সাথে বাঙালি কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে। কথায় আছে মাছে ভাতে বাঙালি। একটু মাছ হলে কিন্তু বাঙালিদের আর কিছু চাই না। ছোটবেলা থেকে বিভিন্ন প্রবাদে কবিতায় আমরা কিন্তু মাছের কথা বিভিন্নভাবে শুনে এসেছি এবং বিভিন্ন গুণী ব্যক্তিগণ মাছ নিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা কিন্তু তাদের বিভিন্ন রচনায় তুলে ধরেছেন। কিন্তু সময়ের সাথে সাথে মাছ আমাদের জীবিকা নির্বাহের একটি অন্যতম মাধ্যম হিসেবে উঠে এসেছে। দেশ তথা রাজ্যের আর্থসামাজিক উন্নয়নেও কিন্তু মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে যিনি অতিথি হিসেবে রয়েছেন তিনি হলেন শ্রী হীরক সরকার, মৎস্য তত্ত্বাবধায়ক, অফিস অব দি ডেপুটি ডাইরেক্টর ফিশারিজ। নমস্কার স্যার। নমস্কার। বিটিভির পর্দায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। আর আপনাদেরকেও বিটিভি এই সমাজ দর্পণে যে অনুষ্ঠানটি চলছে, আর খুব সুন্দরভাবে আপনি বলেছেন বাঙালির যে লেগেসি মাছ নিয়ে। আমি আপনাদের হয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যারা ত্রিপুরায় যারা মাছ চাষ করছেন, যারা মাছ চাষে নিয়োজিত পুরুষ মহিলা এবং যারা এন্টারপ্রেনার বা যারা ধরুন অন্য প্রফেশনে আছেন কিন্তু মাছ চাষ করতে চান, যুবকরা যারা আছেন যারা মাছ চাষ করতে চান, তাদের জন্য আজকে হয়তো আমাদের এই অনুষ্ঠান আপনাদের মাধ্যমে দিয়ে আমরা ওদের কাছেও পৌঁছতে পারবো। তো এটা একটা ভালো দিক। আমি সবাইকে আবারও আমাদের মৎস্য দপ্তরের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ স্যার। আমরা জানি যে আমাদের রাজ্যের প্রায় 95% মানুষই কিন্তু মাছ খেয়ে থাকেন। একদম একদম। তো মাছ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদম। কি বলবেন স্যার? হ্যাঁ, আপনি খুব ভালো কথা বলেছেন যে অ্যাকচুয়ালি আমাদের যে আমরা দেখি আমাদের তো অধিক সংখ্যক মানুষই আমাদের গ্রামীণ অর্থনীতির সাথে জড়িত এবং ওনারা গ্রামে থাকেন এবং মাছ চাষ ত্রিপুরার যে এই গ্রামীণ অর্থনীতিতে এবং যে আমাদের যে আর্থসামাজিক যে ব্যাপারটায় ওতপ্রোতভাবে জড়িত এবং মাছ চাষ খুব লাভজনক একটি চাষপন্থা পদ্ধতি। এটা আজকের দিনে মানুষকে বলতে হয় না, ওনারা জানেন যে আমরা আমাদের দপ্তর, রাজ্য সরকার আমরা প্রতিনিয়ত কিভাবে বেশি সংখ্যায় মানুষকে আমাদের এই মাছ চাষের পন্থা পদ্ধতিতে আনতে পারবো, বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে মাছ চাষ করতে পারেন, ওরকমভাবেই আমরা কিন্তু সবসময় ওনাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করি যে মানুষকে মোটিভেট করে, যেহেতু এখানে একটা ভালো লাভজনক দিক মানুষ দেখতে পায় এবং যারা মাছ চাষ করছেন ওনারা কেউই মাছ চাষ ছেড়ে যাচ্ছেন না। দিনকে দিন ওনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে এবং ওনাদের যে অর্থনৈতিক বুনিয়াদ অনেক বেশি স্ট্রং হচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের যে জিডিপি আছে বা ত্রিপুরা রাজ্যের যে সার্বিক উন্নয়নে মাছ চাষিদের যোগদান এটা উল্লেখযোগ্যভাবেই আমরা বলতে পারি এবং বিভিন্ন তথ্য বা যেই পরিসংখ্যান আমাদের কাছে আছে বা রাজ্য সরকারের কাছে আছে, মৎস্য দপ্তরের কাছে আছে, তা থেকে আমরা বুঝতে পারি যে লাভজনক একটি মৎস্য চাষ একটি লাভজনক দিক এবং সবাই খুব ইন্টারেস্টেড। আমরা যেটা দেখছি এবং বলতে আমার খুব ভালো লাগছে, গৌরব বোধ করছি যে এরকম যে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে আমরা প্রায় 2 লক্ষ লোক কিন্তু আমাদের এই মাছ চাষে নিয়োজিত আছে। তো এটা একটা বিশাল ব্যাপার। আমরা একসময় হয়তো খুব কম সংখ্যায় লোক ছিলেন যারা মাছ চাষ জানতেন না বা আমাদের সবার কাছে পৌঁছানো হয়তো সেইভাবে ছিল না। এখন ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন রকমের যে সংবাদ মাধ্যম বা যে সোশ্যাল মিডিয়া আমরা যেটাকে বলি, গণমাধ্যমের মাধ্যম দিয়ে এবং আমাদের দপ্তরের প্রচেষ্টা এবং দপ্তরের যে ইচ্ছা বা রাজ্য সরকারের যে প্রতিনিয়ত যে চেষ্টা চিরন্তন, যে তাদের যে চিন্তন, সরকারের যে চিন্তন মনন, এগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে পৌঁছতে পারছি। তো এটা একটা বড় দিক। শুধুমাত্র যে একটা সম্প্রদায় বা আগে যেরকম ছিল ওরকম না, এখন ইঞ্জিনিয়ার, ডক্টরস, বিভিন্ন প্রফেশনের লোকজনও কিন্তু মাছ চাষ করছেন বা ওনারা দেখতে পাচ্ছেন যে মাছ চাষ এটা ভীষণ লাভজনক একটা দিক এবং বিভিন্ন পন্থা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে বা হচ্ছে বা বিভিন্ন পুরো পৃথিবী জুড়ে এখন যেহেতু একটা ইন্টারনেট মিডিয়া বা ধরুন ইউটিউবের একটা দিক, সেই দিক থেকে ওনারা এগুলা দেখতে পাচ্ছেন, ঘরে বসে দেখতে পাচ্ছেন, একদম হাতের মুঠোয় সব কিছু। তো সেই জন্য এই ব্যাপারটা
ডে বাই ডে কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর এটা আমাদের জন্য একটা খুব গর্বের এবং খুব বলতে গেলে মোটিভেশন, যে অ্যাজ এ এক্সটেনশন অফিসার বা আমাদের কাজ তো যে মানুষকে মাছ চাষে ঢুকিয়ে দেওয়া, মাছ চাষটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তো সেইভাবে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছ চাষের যে একটা বিপ্লবী বলতে পারেন ত্রিপুরা রাজ্য জুড়ে হচ্ছে। আর আমরা আরেকটা দিক হচ্ছে, আমরা ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের যতগুলা ইনল্যান্ড স্টেট আছে, মানে সব স্টেটের তো সমুদ্র নেই, বা ইনল্যান্ড স্টেটের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ সবচেয়ে বেশি মাছ খাই। আমাদের যে ডিমান্ড মাছ চাষের, মাছ খাবার মানে জনপ্রতি, আমরা 27 কেজির উপরে কিন্তু আমরা মাছ খাচ্ছি। হয়তো আমরা আরও বেশি খেতে পারবো, বিভিন্ন প্রজাতির মাছ, আমাদের একটা লেগেসি আছে বাঙালি মাছে ভাতে। আপনি তো প্রথম দিক থেকে খুব সুন্দর কবিতার মাধ্যমে যেটা বলেছেন, সত্যি সেরকম। এবং আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং সবকিছুতে এটা মাছের একটা অপূরণীয় একটা ভূমিকা আছে। বিয়েতেও মাছ লাগে, তো পুজোতেও মাছ লাগে। তো সেইভাবে দেখতে গেলে যে এই ব্যাপারটা মানে সত্যি মানে আমাদের সবারই এগিয়ে আসা উচিত। আমি বলবো যে নতুন প্রজন্ম যারা আছেন সবাইকে তো আর জব বা চাকরি দেওয়া যাবে না, তো ওইরকম পন্থা পদ্ধতির মাধ্যমে আমরা যদি স্বাবলম্বী হতে পারি এবং গ্রামীণ অর্থনীতি না শুধু শহুরে অর্থনীতিটাকেও যদি আমরা চাঙ্গা করতে পারি, তাহলে এটাই আমাদের দপ্তরের তথা রাজ্য সরকারের একটা সাফল্য বলা যায়। পরবর্তীতে আপনার কাছে জানবো যে মৎস্য চাষ নিয়ে সেরে মানে বিভিন্ন পরিকল্পনা সরকারের রয়েছে, তো সেই সমস্ত বিভিন্ন পরিকল্পনাগুলো সম্পর্কে যদি আমাদের একটু অবগত করেন। মৎস্য চাষ নিয়ে আমাদের যে রিসেন্ট যে আমাদের যে অধুনা যে ডেভেলপমেন্ট বলতে গেলে যেটা বলতে হয় যে আগে যেটা ছিল না, মানে কেন্দ্রীয় মানে সরকারের তরফ থেকে যে মৎস্য চাষের জন্য যে আলাদা একটা মিনিস্ট্রি বা একটা আলাদা মন্ত্রণালয়ের দরকার, এইটা আমরা দেখতে পেয়েছি এই নতুন ইয়েতে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। আর দ্বিতীয় হচ্ছে একটি প্রকল্প চালু করা হয়েছে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। এইটা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য নয়, শুধু পুরো ভারতবর্ষেরই বিভিন্ন রাজ্যকে অনেক এগিয়ে দিয়েছে মাছ চাষে, এবং অধিক মানুষ মাছ চাষে ইনভলভ হতে পারছে। এবং আমাদের যে আগে ছিল যারা ছিলেন ফিশ ফার্মার, মনে করুন তাদের 2-3টে পুকুর বা 4-5টে পুকুর ছিল, ওনারা হ্যাচারি দিতে পারতেন না, যেটা প্রজনন খামার দিতে পারতেন না পয়সার অভাবে, বা ধরুন এটাতে যে ইনভেস্টমেন্ট খরচা করতে চাইতেন না। এরকম স্কিম দেওয়া হয়েছে যেখানে 60% অফ দ্য টোটাল কস্ট যেটা থাকে ওটা গভর্নমেন্ট বিয়ার করছে, মানে আমাদের রাজ্য সরকার, মানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে আমরা 60% আমরা SC, ST এবং উমেনদের দিচ্ছি। এতে কি হয়েছে, এই প্রকল্পটি মানে আমাদের পুরো ত্রিপুরা রাজ্য না, শুধু সমগ্র ভারতবর্ষেরই আপনি আমাদের যে টোটাল প্রোডাকশন পৃথিবীতে আমরা 3য় স্থানে এসে পড়েছি, এবং আমাদের মোর দেন 17.24 মিলিয়ন মেট্রিক টন কিন্তু আমাদের টোটাল প্রোডাকশন পুরো ভারতবর্ষে। তো এই যে জাম্প, আগে কি ছিল, আমাদের প্রোডাকশনটা সমুদ্র থেকে আমরা যে মাছটা পেতাম ওটা বেশি হতো, কিন্তু এখন টোটালটাই চেঞ্জ হয়েছে। এখন যে নদী, নালা, খাল, বিল, পুকুর, এই সব থেকে প্রোডাকশনটা অনেক গুণ বেড়ে গেছে। তো এটা একটা বিশাল পাওনা বা বিশাল দিক বলতে পারেন। এবং আমরা পুরো পৃথিবীতে 3য় স্থানে আছি, মানে এটা আমাদের ভারতবাসী হিসেবে গল্প। এবং ত্রিপুরাও মাছ চাষে আমাদের একটা মানে ভারতবর্ষে যে মাছ চাষের যে ইতিহাস বা মাছ চাষের যে মানচিত্র আছে, ওইখানেও ত্রিপুরা কিন্তু একটা খুব একটা প্রতিষ্ঠিত একটা মানে রাজ্য বলতে পারেন মাছ চাষের দিক থেকে। আমরা পুরস্কার পেয়েছি বিভিন্ন রকমের যে পন্থা পদ্ধতি বা যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, দপ্তর পক্ষ থেকে নেওয়া হয়েছে, এই হিসেবে কিন্তু আমাদেরকে বেস্ট ডেভেলপিং ডিপার্টমেন্ট হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে। এবং নর্থ ইস্টের মধ্যে আমরা একটা সেরা রাজ্য হিসেবে পুরস্কার পেয়েছি। তো এগুলো আমাদের মানে বিশাল সাফল্য বলতে পারেন। আপনার কথায় কিন্তু উঠে আসছে যে মৎস্য চাষ একটা লাভজনক ব্যবসা। অবশ্যই। তো এই যে ব্যবসাটার প্রতি যেন মানুষের আগ্রহ বাড়ে বা মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আপনাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়? হ্যাঁ, খুব দারুণ প্রশ্ন। প্রথমত বলি যে আমরা আমাদের যে দপ্তরে যে আমরা প্রকল্পগুলো রূপায়ণ করি, এগুলো কিন্তু প্রদর্শনীমূলক।
প্রথম রাজ্য সরকার থেকে আমরা আমাদের যে অ্যাকশন প্ল্যান করা হয়, এই অ্যাকশন প্ল্যান আমরা প্রদর্শনীমূলক চাষপন্থা, যেই চাষপন্থাগুলো বেরোচ্ছে বা তার মধ্যে যেরকম চেঞ্জেস হচ্ছে, এগুলা কিন্তু আমরা মানুষের কাছে স্কিমের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে, বেনিফিশিয়ারি সিলেকশনের মাধ্যমে আমরা এই প্রদর্শনীমূলক চাষ ব্যবস্থাগুলো নেই। তো এতে কি হয়, একটা জায়গায় বা কোনো একটা জায়গায় এক ব্যক্তি ওই পন্থার মাধ্যমে একটা ভালো মাছ চাষ করেছেন বা মাছের প্রোডাকশনটা বেড়েছে বা যেটাই আমরা চাইছি, ওটা যখন 10 জন মানুষ দেখেন তো ওনারা কিন্তু অনুপ্রাণিত হন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, আমি কোনো চাষ পন্থাকে, এগ্রি বলুন, ভেটেরিনারি বলুন, কাউকে আমি খাটো করতে চাইছি না, যার যেটা ভালো লাগবে। বাট এইটা একটা ফ্যাক্ট, মাছ কিন্তু আপনি বাজারে গেলে দেখবেন সবচেয়ে আগে আপনি মাছের বাজারই আমরা বাঙালিরা যাই, এবং সবচেয়ে আগে মাছের বাজারটা শেষ হয়, এক। দ্বিতীয়ত হচ্ছে, যারা চাষ করেন, আপনি একটা সবজি করলেন, সবজিটা পেকে গেল, আপনার কিন্তু ওটাকে বেচতে হবে, রেট না পেলেও কিন্তু এরকম কিছু সমস্যা থাকে, আমি কাউকেই ইয়ে করছি না, হ্যাঁ। কিন্তু মাছের ক্ষেত্রে কি হয়, যেহেতু এটা জলে থাকে, ধরুন এখানে আমি ইচ্ছে করলে অনেকদিন রেখে দিতে পারি, আমার বাজার দর পাচ্ছি না, আমি রেখে দেবো, হ্যাঁ। আমি বিভিন্ন সময় আমার বাজারটাকে হিসেব করে করে আমি বেচতে পারবো। আর আমাদের অন্য প্রোডাক্টই কি হয়, একটা সার্টেন টাইমের পরে আপনার আর কোনো চয়েস থাকে না, আপনাকে এটাকে বেচতেই হবে। কিন্তু মাছের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি কিন্তু চয়েস পাচ্ছেন, অনেক বেশি নিরাপদ, হ্যাঁ। আপনি রেখে দিতে পারছেন, মানে যখনই আপনার ইচ্ছে হবে, অনেকটা এটিএমের মতো আর কি। আমরা যেমন এটিএম থেকে সবসময় টাকা তুলতে পারি যে কোনো সময়, একটা পুকুর কিন্তু একটা মানুষের ক্ষেত্রে তার বাড়ির যে সামাজিক এবং অর্থনৈতিক যে একটা দিক, এইটাতে কিন্তু খুব দারুণভাবে মাছ কিন্তু একটা অর্থনৈতিক বা একটা রোজগারের একটা বিশাল দিক। তো মানুষ মোটিভেটেড হবেই, মানুষ অনুপ্রাণিত হবেই, এই আর কি। এই যে মৎস্য চাষের ক্ষেত্রে ধরুন মাছের উৎপাদন যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে পদ্ধতিটাকে আরও আধুনিকরণ করা, এই সম্পর্কে আপনাদের কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? এখানে বলতে হয় যে আমরা যদি দেখি যে উন্নত দেশগুলো যেগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আমেরিকান কান্ট্রিগুলো, ওরা কিন্তু মাছ চাষ ব্যবস্থাটাকে অনেক বেশি উন্নত করে নিয়েছেন, মানে সব কিছুই মানে মেকানাইজড বা কন্ট্রোলড, হ্যাঁ। মানে তো আমাদের দেশ একটা মিক্সড ইকোনমি, বা আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমরা ধীরে ধীরে এগুচ্ছি সব কিছুতে। আমাদের যেমন ধরুন যে পাওয়ারটা ভেরি রিসেন্টলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের রাজ্য, আমরা একদম বিদ্যুতে আমরা একদম সারপ্লাস। তো পন্থা পদ্ধতি অনেক আছে, কিন্তু পন্থা পদ্ধতিগুলো কিন্তু হুট করে আসবে না, হ্যাঁ। এটাও প্রদর্শনীমূলকভাবেই আনতে হবে, আমরাও সেইভাবেই এগুচ্ছি। আমাদের যেমন ইদানিং আপনারা শুনে থাকবেন যে RAS, যেটা হচ্ছে রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম, হ্যাঁ। পন্থার মাধ্যমে আমরা ঘরের মধ্যেই মাছ চাষ করতে পারি, এবং সেরকম সুযোগ সুবিধা করে মাছের সমস্ত যে প্যারামিটার, জলের প্যারামিটার্স বলুন এবং ক্লাইমেটিক্যাল কন্ডিশনস যাই বলা হয়, এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, একদম মেশিনের মাধ্যমেই আমরা এটা করতে পারি। আগামী দিনে এটা আরও যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সমস্ত ম্যাটারগুলোই আসবে, আধুনিক যেই বিষয়গুলো আছে, এগুলা মাছ চাষে অনেক আগেই অনেক দেশে, উন্নত দেশগুলোতে এসে গেছে, আমাদের দেশে আসবে অবশ্যই। আমাদেরও অ্যাডাপ্ট হতে হবে, দপ্তরকেও অ্যাডাপ্ট হতে হবে, দপ্তরের অফিসিয়ালসদের সবাইকে, পলিসি মেকার যারা আছেন ওনাদেরকেও অ্যাডাপ্ট হতে হবে এই উন্নত পন্থা পদ্ধতিতে। তো আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা থাকে মাছের প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা বাড়ানো, এবং উৎপাদনশীলতা কিন্তু বাড়ছে। আগে আমাদের মানুষ জানতো না যে মাছের খাবার দিতে হবে, কিন্তু আমরা বিভিন্ন রকমের খাবারের প্রথম দিকে আমরা খাবার তৈরি করে ছোট ছোট মিনি ফিড মিল করে মানুষকে বুঝিয়েছি যে খাবার দিলেই মাছ বাড়বে। তো এখন তো অনেক মাছের খাবারের কোম্পানি এসে গেছে। এখন আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ফিড মিলের জন্য কিন্তু আমরা যারা বড় বড় ফার্মার আছেন ওনারা চাইছেন, আমাদের কাছে চাইছেন যে ওনারা নিজেদের খাবারটা নিজেরাই তৈরি করে মাছকে, এতে কী হবে, ওনাদের যে খাবারের যে কষ্টটা আছে ওটা কমবে এবং তাদের যে লাভটা আরও বাড়বে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক ফার্মার রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছেন, এটাও বিশাল। যেমন হ্যাচারি নর্থ ইস্টে আমাদের একজন কৃষ্ণদেব বর্মা বলে আমাদের একজন ফার্মার আছেন, এন্টারপ্রেনার আছেন, উনি সোনামুড়ার দিকে, ওনার হ্যাচারি তো নর্থ ইস্টের মধ্যে বিগেস্ট হ্যাচারি, কোটি কোটি টাকা ওনার রোজগার। সেইভাবে বলতে গেলে
আমাদের ক্যাটফিশ যেটা হচ্ছে জিওল মাছের চাষ পন্থা পদ্ধতি, আমাদের নর্থ ইস্ট অনেক স্টেট থেকে আমরা এগিয়ে, ত্রিপুরা রাজ্য আমাদের অনেকজন আছে, ওনারা মানে পাবদা মাছের চারাপোনা উৎপাদন করছেন, পাবদা মাছের ব্রিডিং, শিং মাগুর মাছের ব্রিডিং, কই মাছের এবং সমস্ত ব্রিডিং ওনারা পারেন এবং ধীরে 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 একজন থেকে এটা আরও 2-4 জন করছেন এবং ধীরে ধীরে এটা সমস্ত ডিস্ট্রিক্টগুলোর মধ্যে ছড়িয়ে যাবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো তো আর একদিনে হয় না, এটা দপ্তরের প্রতিনিয়ত চেষ্টা থাকে, দপ্তরের অফিসিয়ালসদের তাদের এক্সটেনশন ওয়ার্কস থাকে সেইভাবে যেন প্রত্যেকটা মানুষকে মোটিভেট করতে পারে, মোটিভেট করে তাকে কি কি দিলে সে ভালো হবে ওইভাবেই কিন্তু আমরা মানে এগুচ্ছি এবং ওইভাবে আমরা হ্যান্ডপিক্স কিছু লোককে কিন্তু আমরা খুব ভালো, শুধু আমি আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, বিটিভির মাধ্যমে, সমাজ দর্পণের মাধ্যমে আমি সবাইকেই বলবো, এটা শুধু আমাদের যারা মাছ চাষের যারা আছেন তারা না, অন্যরাও, অন্য প্রফেশনও যারা আছেন এটাকে বাণিজ্যিক দিক দিয়ে নেবেন এবং আমাদের সাথে মানে সবসময় কানেক্টিং থাকতে হবে এবং সবসময় একটু আমাদের অফিসে আসা যাওয়া, ইনফরমেশন না, তথ্যগুলো না, একটু একটু ঘাটাঘাটি করা, একটু পড়াশোনা করা, বিভিন্ন যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ামগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে, হ্যাঁ এগুলো নিয়ে একটু আলোচনা করে, অফিসিয়ালসদের সাথে আলোচনা করে যে এটা কি আমার জন্য ভালো হবে না খারাপ হবে। হ্যাঁ, তো অনেক যেমন বায়োফ্লক ছিল, আমরা দেখেছি, আমরা বলছি যে যাবেন না, সব টেকনোলজি সব জায়গায় সব কিছু, তো দেখা গেছে অনেক এটাতে ক্ষতি হয়েছে। তো আমরা চাই না কোনো মানুষের এরকম ক্ষতি হোক। তো সবপ্রতভাবে আমরা চেষ্টায় থাকবো যে মানুষ আমাদের কাছে আসেন, আমরাও মানুষের কাছে যাব, আমাদেরও ত্রুষ্টি থাকতে পারে, তো এগুলা সব কিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তো অ্যাটিটিউডটা যেটা আমরা অ্যাটিটিউডকে ভাঙলে আমরা দেখি যে 100 হয়, হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি, সো দ্যাট অ্যাটিটিউড হ্যাজ টু বি মানে 100% ফ্রম বোথ সাইড। এটা আমাদের যারা মাছ চাষে নিয়োজিত আছেন ওনাদের পক্ষ থেকে, পাশাপাশি আমাদের দপ্তর, রাজ্য সরকার, স্টেক হোল্ডার যারা আছে, ফিশারিজ কলেজ বলুন, আইসিআর বলুন, কেভিকে বলুন, সবাইকে আমাদের অ্যাক্টিভলি আপনাদের মাধ্যমে, মানে আজকে আমরা এখানে এসেছি, আরেকজন আসবে হয়তো, তো ওভাবেই আমরা কিন্তু এগিয়ে আরও ডে বাই ডে আমরা আরও এগিয়ে যাব, এটাই বলার আর কি। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি আবারও বিরতির পর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্যার স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে। ফিরে এলাম বিরতির পর। স্যার, আবার আসছি আপনার কাছে। আমাদের রাজ্যের অধিকাংশ মানুষই কৃষিজীবী, কেউ কেউ বিভিন্ন ফার্মের সাথেও জড়িত, কিন্তু আপনি বলছেন যে মৎস্য চাষ একটি লাভজনক ব্যবসা। তো এই যে মানুষ মৎস্য চাষ যে করবে, মানে এই চাষ করে মানুষ কিভাবে কতটা লাভবান হতে পারে, বা অন্য ব্যবসার থেকে এটার তুলনামূলক লাভের হার বেশি, এই ব্যাপারটা যদি একটু। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা দেখুন, অন্য সেগমেন্টগুলোকে খাটো করে দেখাটাও ঠিক হবে না, কারণ আমাদের যে কৃষিটা আমাদের প্রাইমারি সেগমেন্ট। কিন্তু একটা জিনিস হচ্ছে, যেরকম ধরুন মাছ চাষের ক্ষেত্রে যে প্রফিট পার্সেন্টেজটা এটা অনেক বেশি হয় বিভিন্ন সময়। যেমন কেউ যদি পোনা চাষ করেন, মানে রেণু থেকে পোনা চাষ করেন, তো একটা রেণু তা আমাদের যেটা বলি যে চারা পোনা, মানে আঙুলের সমান হতে গেলে তার 1 থেকে 1.5 মাস সময় লাগে। তো 1.5 মাসের মধ্যে ও কিন্তু এটাকে মানে বাজারজাত করতে পারবেন, ঠিক আছে। তো এখন দেখুন, ও রেণু কিনে এক কানি একটা পুকুরে দিয়েছেন, তার হয়তো খরচা হতে পারে 3-4 হাজার টাকা বা 5 হাজার টাকা ধরলাম, তারপর খাবার টাবার মিলিয়ে আরও 1-2 হাজার ধরলাম, নেটিং টেটিং মিলে হার্ডলি ধরুন 7-8 হাজার টাকা খরচা হতে পারে খাবার টাবার।
যদি সে ধরুন 1000 সিসি বা 1 লিটার রেনু আমরা যদি বলি, যদি ওখানে ওই এককানি পুকুরে সে ছাড়ে এবং তার 1.5 মাসের পরে যদি তার যদি মিনিমামও যদি তার 60 থেকে 70,000 যদি তার চারাপোনা উৎপাদন হয়, আজকের ডেটে 60,000 চারাপোনার দাম মানে 1000 পোনার দাম 1000ই হয়, বা আরও আমি যদি কমও ধরি 700 যদিও ধরি, তাহলে কিন্তু দেখুন মানে 60,000-এর জন্য তার উইদিন 1.5 মান্থের মধ্যে তার মানে 600 টাকা করে যদি আমি হাজার দিই, একদম কম ধরলাম, তাহলে তার 36,000 টাকা আছে। তো এখন দেখুন মানে 6,000 টাকা 1.5 মাসে 36,000 কোন ব্যবসা দেবে? তো ওইভাবেই বিভিন্ন জায়গায় যে প্রফিট রেশিওটা, যেমন যারা অন্ধ্রপ্রদেশে যারা চিংড়ি চাষ করছেন ওদের প্রফিট মার্জিন অনেক বেশি, অনেক বাইরে রপ্তানি করছেন, যেমন পিনিয়াস ভ্যানামাই বলুন, এরকম টাইপের কিসবে। তো দেখা যায় যে যারা কোটিপতি ওনারা ইনভেস্ট করছেন। হ্যাঁ, আবার মাছটা তার বাজার আমাদের ত্রিপুরা তো আমরা বলতে গেলে 150-200 গ্রাম থেকেই বাজারজাত হয়ে যায়, আর ডাক্তারও ইদানিং বলছে ছোট মাছ খেতে। তো ন্যাচারালি দেখা যায় আমাদের এখানে একদম গুড়া মাছও কিন্তু চলে। তো এর জন্য দেখা যায় যে প্রফিট রেশিওটা আমাদের এখানে অনেক অনেক বেশি। আন্ধ্রপ্রদেশে কি করে ওনারা মানে স্টান্টেড ফিঙ্গারিং বা যেই মাছের বয়স 1 বছর ওইটাকে তারা দিয়ে দেখবেন আন্ধ্রা থেকে রুই আছে সব এক সাইজ, একই সাইজের হয়। তো ওনারা কি করেন ইয়ারলিং মানে 1 বছর বয়স হয়েছে এরকম মাছ ওনারা ছাড়েন। কিন্তু আমাদের এখানে তো 1 বছর আমরা রাখবো কেন? আমাদের তো 150-200 গ্রাম থেকেই মার্কেট হয়ে যাচ্ছে। তো আমাদের মার্কেটের কোনো অভাব নেই। আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের যে পোনা যে প্রোডাকশন আমরা কিন্তু সারপ্লাস, এবং আমাদের মাছের প্রোডাকশন হচ্ছে মানে 80,000-এর উপরে মেট্রিক টনের উপরে আমাদের মাছের প্রোডাকশন। আমরা নিজস্ব যে উৎপাদন এর থেকে আমরা জনপ্রতি আমরা 20 কেজির মতো মাছ পাচ্ছি, আর বাইরে থেকে আমরা ধরুন 7 কেজির উপরে একটু আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে মানুষের জিডিপি পার ক্যাপিটা ইনকামের সাথে সাথে মানুষ তার অর্থনৈতিক বুনিয়াদ যত বাড়ছে ততই তার খাবারের চাহিদা, এবং ত্রিপুরাতে অনেক ভিন্ন ধরনের মাছ আছে, যেমন ম্যাকরেল আসছে, টুনা আসছে, ভেটকি মাছ, যেগুলো আমাদের না, আমরা আনছি, ইলিশ আনছি, আমরা দপ্তর থেকেও আমরা অ্যাপেক্সের মাধ্যমে ইলিশ আনছি। তো এগুলো তো কাউন্ট হবে বাইরের মাছ হিসেবে। তো আমরা যে খেতে চাইবে ওকে তো আমরা না করতে পারবো না, তো ট্রেডিংটা থাকবে। এটা আমাদের অন্তর্দেশীয় হতে পারে বা আমাদের সাথে অন্য বাংলাদেশেরও হতে পারে। তো এটা উইন উইন সিচুয়েশন ফ্রম বোথ সাইড। তো প্রোডাকশন বাড়ছে, আমরা যদি গ্রাফটা দেখি যে আমাদের নিজেদের পুকুর থেকে মাছের যে প্রোডাকশনটা বাড়ছে, আবার আমাদের যে বাইরের থেকে মাছের ইয়েটাও বাড়ছে, আমদানিটা একটু একটু করে বাড়ছে। কারণ দেখুন আজকাল দিনে আপনি দেখবেন আগরতলা শহরে অনেকগুলো ফিশ কিওস্ক আছে, ফিশ বার আছে, বিভিন্ন রকমের তারা মুখরোচকর খাবার তারা মাছের থেকে তৈরি করছেন। এটা আগামী দিনে আরও বাড়বে। যত বেশি আমরা সফিস্টিকেশনের দিকে যাব তত বেশি এই সমস্ত খাবারের মানে চাহিদা বাড়তে থাকবে, এবং ইয়াং জেনারেশন তারা খুব ক্রেজি থাকে এই সমস্ত খাবার টাবার নিয়ে। বিয়ে শাদিতে এগুলো লাগবে। হ্যাঁ, হোটেল আসছে, 5 স্টার হোটেল আছে, সব রকম হোস্টেলের মধ্যে ফিশ বল, ফিশ ফিঙ্গার্স, মাছের পাপড়, হ্যাঁ এগুলো চাইবে, মাছের পিকল, ফিশ পিকলস, এবং বিভিন্ন মাছের ফিশ ফ্রাই এগুলো আছে। আমরা কিছুদিন আগে যেটা ফিশ ফেস্টিভ্যাল করছি এখানে আমরা বিভিন্ন প্রজাতির দেখা যায় ফিশ কিউবসগুলো, যেগুলো আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা দিয়ে আমরা এগুলা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা দিয়েছি, ওনারা তো খুব লাভ করছেন। তো এই যে প্রফিট রেশিওটা এটা ডেফিনেটলি বেশি। এখন আপনার এই মাছ চাষের পন্থা পদ্ধতি আপনার ভালো করে বুঝতে হবে, দপ্তরের সাথে প্রতিনিয়ত একটা যোগ থাকতে হবে, পাশাপাশি যারা রিসোর্স পার্সন আছে ওদের সাথে সবসময় তাল মিলিয়ে মার্কেটটা দেখে, হ্যাঁ এইভাবেই আপনার ক্যালকুলেট করে এন্ড রেজাল্টটা আগেই মাথার মধ্যে নিয়ে চাষ, হ্যাঁ রিস্ক থাকবেই, ফ্লাড হতে পারে, ক্লাইমেটিক কন্ডিশনসগুলো থাকবে, কিন্তু এর জন্য আমরা দেখছি না যে কেউ মাছ চাষ করে ক্ষতিগ্রস্ত হয়ে ছেড়ে দিয়েছে। যারা নাহলে আপনি আজকের ডেটে আমাদের 2 লক্ষ বেশি আমাদের মাছ চাষি আছেন। হ্যাঁ, আমরা তো ফিল্ড সার্ভে করি, আমাদের ডাটাবেস খুব স্ট্রং, আমাদের প্রত্যেকটি পুকুরের কাছে আছে, পাশাপাশি আমাদের ফার্মার্সদের আমরা ডাটাবেস করে রেখেছি। তো এর জন্য আমরা বলতে পারি হয়তো হালকা চেঞ্জ হতে পারে, প্রোডাকশনটা হয়তো হতে পারে, কিন্তু এটা সব কিছুই কিন্তু হাতের মুঠোয়। তো সেই দিক থেকে মাছ চাষের এই যে প্রফিট,
এটা কিন্তু মানে আর এটা কাউকে বলার অপেক্ষা রাখে না, সবাই বুঝতে পারেন। এক দেড় মাসের মধ্যে যদি এরকম একটা প্রফিট হয় পোনা চাষ থেকে, ছোট্ট পোনা চাষ থেকে, এবার বুঝতে পারেন যে হ্যাঁ বড় মাছের ক্ষেত্রে হয়তো এতটা প্রফিটে যাবে না, কিন্তু তারপরেও কিন্তু বিশাল ব্যবসা। হ্যাঁ, তো জিওল মাছের তো আমাদের এখানে 40 টাকা 50 টাকা মানে 400 টাকা 500 টাকা কেজি। চিংড়ি মাছ, গলদা চিংড়িও আমরা করছি। গলদা চিংড়ির নাই করে আমাদের রাজ্যে বাইরের থেকেও আসে। আমরা আমাদের যে দপ্তরে যে হ্যাচারিগুলো আছে, হ্যাচারি থেকে প্রোডাকশন সব মিলে আমরা প্রায় 20-25 লাখ আমাদের গলদা চিংড়ি মানে আমাদের স্টক হয়, মানে ফার্মার্সরা করেন। এবং অনেক বছর ধরে 1996 থেকে আমরা করে আসছি। তাহলে মানে একটু সাস্টেনেবল, মানুষ ডে বাই ডে এটার মধ্যে ইন্টারেস্টেড হচ্ছে। তো সেই দিক থেকে যেই এখন তো মানুষ যেমন ট্যাংরা মাছ, সোনালি ট্যাংরা এগুলো আনছেন, শিং মাগুর করছেন, দেশি শিং, দেশি কুই। হ্যাঁ, ফিশারিজ কলেজ আপনার মণিপুরের স্টেট ফিশ, যেটা প্যাংবা আমরা বলি, এটা ভালো রেজাল্ট দিচ্ছে ত্রিপুরাতে। কার্প মাছ, যেটা আমাদের কমন কার্পের সঙ্গে তাল দিয়ে ফিশারিজ কলেজ এনেছে আমুর কার্প। হ্যাঁ, আমুর রিভারের যেই কার্ফু জাতীয় মাছ, এটা অনেক বেশি আপনার মানে গ্রোথ এবং অনেক মানে তাড়াতাড়ি বড় হচ্ছে। তো এই মাছগুলো আনা হচ্ছে ত্রিপুরাতে এবং মানুষের করে প্রফিট পাচ্ছেন, খুব ভালো প্রফিট পাচ্ছেন। তো আমাদের ত্রিপুরাতে দেখা যায় যে সিলভার কাপ খুব তাড়াতাড়ি, মানে সিলভার কাপ রেনু আমরা খুব আগে এসে যায় এবং খুব তাড়াতাড়ি। তো সব মিলে এটা খুব ভালো দিক ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, ত্রিপুরা রাজ্যের মানুষের ক্ষেত্রে। এবং আমাদের প্রকৃতি আমাদেরকে অঢেলভাবে আশীর্বাদ দিয়েছেন যে আমাদের যেই জল, বৃষ্টি ভালো হয় আমাদের ইয়েতে, আমাদের জল তো একটু অ্যাসিডিক, তো আমাদের ব্রিডিং খুব ভালো হয়। হ্যাঁ, অন্য স্টেটগুলো ব্রিডিংয়ে একটু পিছিয়ে থাকে, আমরা ব্রিডিংয়ে খুব ভালো। হ্যাঁ, পাবদা মাছের ব্রিডিংয়ে আমরা খুব ভালো, কারণ আমাদের প্রকৃতি এরকম দিয়েছে, আশীর্বাদ দিয়ে দিয়েছেন ভগবান। এবং এর জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। পরিবেশগত যে চেঞ্জগুলো হচ্ছে এবং পরিবেশের সাথে মিলিয়ে খাপ খাইয়ে আমাদের প্ল্যানিং আগেই সেরে নিতে হবে, যাতে আমরা আরও বেশি করে প্রফিট পেতে পারি। প্রযুক্তির উন্নয়নে কিন্তু মানে দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় এসে পড়েছে না? তো মোটামুটি আজকাল কিন্তু সবার হাতেই একটা অ্যান্ড্রয়েড ফোন থাকছে। আর আমরা দেখি যে সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বা কার্যকরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপ আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনাদের কীরকম কিছু আছে? খুব ভালো একটা প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এসছে যে অ্যাপ, এটা একদম খুবই ম্যাটার যে অ্যাপ এখনকার দিনে একটা খুব প্রাইম থিং। তো আমাদেরও মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদেরও অনেক রকমের অ্যাপ অলরেডি এসছে। বিভিন্ন রকমের ডাটাবেস গভর্নমেন্ট আমাদের থেকে চাইছেন, আমরা দিচ্ছি। যেমন কোঅপারেটিভ সোসাইটিস নিয়ে তাদের কি অবস্থা, একদম হিউজ ডাটাবেস আমরা এরকম। তো অ্যাপসগুলা ফিশারিজ কলেজও মানে ওনারাও অ্যাপস তৈরি করেছেন। আগামী দিনে মানে ডিজিজ ফিজিজ এই সমস্ত জিনিসগুলা খুব তাড়াতাড়ি অ্যাপসের মাধ্যমে মানুষের কাছে যে কি দেবে মেডিসিন, এগুলো খুব ইজিলি পৌঁছে যাবে। তো এখন যেহেতু আপনার পক্ষ থেকে এই কোশ্চেনটা আছে, মানে এটা মানুষেরও এরকম একটা ডিমান্ড আছে, তো ডেফিনেটলি আমাদের যারা পলিসি পিপল আছেন ওনারা অ্যাপস নিয়ে খাটবেন। আমরা আশা রাখছি যে আগামী দিনে আমরা মানুষের কাছে খুব আরও মানে সফিস্টিকেটেডভাবে আমরা সবার কাছে পৌঁছতে পারি, যেন মাছ চাষে মানুষের কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, অলরেডি ভারতবর্ষের অন্যান্য জায়গায় যারা সমুদ্রে মাছ চাষ করেন, বিভিন্ন রকমের উপগ্রহ কিন্তু আমাদেরকে সাহায্য করছে যে ক্লাইমেট ক্ষতি হচ্ছে বা ক্লাইমেটের মাছ কোথায় পাওয়া যাচ্ছে, সেরকম মেশিনারিজ আমরা কিন্তু অনেক আগে থেকে ইউজ করছি। ইকো সাউন্ডার, সোনার সিস্টেম, এগুলা জিপিএস সিস্টেম অনেক আগেই থেকেই, মানে স্পেশালি নেভিগেশনে জিপিএস অনেক আগেই ছিল। হ্যাঁ, তো এখন হয়তো আমরা মানে অটোর মধ্যে ইউজ করি বা গাড়ি ঘোড়ার মধ্যে, কিন্তু এগুলো আমরা অনেক আগেই আমরা ইউজ করেছি জিপিএস সিস্টেম। কারণ সমুদ্র এমন একটা দিক, কোথায় কি হবে। তো যাই হোক, আমাদের যেহেতু ইনল্যান্ড স্টেট, আমরা হয়তো এতটা আমাদের নিড হয়নি। মানে আমাদের যদি সমুদ্র থাকতো ডেফিনেটলি আমাদেরও অনেক কিছু আরও অ্যাডভান্সড কিছু আমাদের থাকতো। তো যাই হোক, ছোট্ট বাট আমাদের যে প্রচেষ্টা বা আমাদের যে বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড, আমরা পিছিয়ে নিই, আমরা পুরস্কৃত হচ্ছি, বারংবার পুরস্কৃত হচ্ছি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তো ত্রিপুরা কিন্তু অন্যান্য রাজ্যকেও দিশা দেখেছে। নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা একটা ইউনিক জায়গায় আছে মাছ চাষে, এবং আমাদের যে মাছ চাষ পন্থা পদ্ধতিতে আমরা বিভিন্ন রকম কিছুর মধ্যে আমরা অনেক এগিয়ে গেছি।
আরও এগিয়ে যাওয়ার আমরা আশা রাখছি। আর আপনাদের সাহায্য, মানুষের সাহায্য এবং সমস্ত মানুষকেই এগিয়ে আসতে হবে মাছ চাষের দিক থেকে। এটা শুধু আমাদের একার পক্ষে সম্ভব হবে না, মৎস্য দপ্তরের পক্ষে সম্ভব না, রাজ্য সরকারের পক্ষ একা হবে না, এটা সবাইকে মিলেমিশে সবাই সমিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে যেতে হবে। বর্তমান সময়ে বেকারত্ব কিন্তু একটা বড় রকমের সমস্যা। আর স্যারের সাথে আলোচনা করে কিন্তু আমরা অনেকটাই নিজেদেরকে সমৃদ্ধ করতে পারলাম বলে আমার মনে হয়। এই যে মাছ চাষের মাধ্যমে কিন্তু বেকারত্বের সমাধানও কিন্তু উঠে আসতে পারে। তাই আমাদের যে এই অত্যন্ত প্রিয় খাদ্যটি, যেটা আমাদের শুরুতেই বলেছিলাম যে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, সেটা শুধু নিজেদের ভালো লাগার জন্য না, খাওয়ার জন্য না, জীবিকা নির্বাহের ক্ষেত্রেও কিন্তু সেটা ততটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরও নানা ধরনের অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বিটিভির পর্দায়। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।